আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিজভী আহমেদ। তীব্র অপরাধবোধ ঘিরে ধরেছে তাকে। মায়াকে সারা জীবন দূরে সরিয়ে রেখেছে সে, যাতে তার পরিবারের কোনো ক্ষতি না হয়, যাতে তার সাগরিকা কষ্ট না পায়। কিন্তু আজ আজ নিজেই সে মায়ার জন্য ওকে কষ্ট দিল। তার তো বোঝা উচিত ছিল এই রকম একটা পরিস্থিতিতে কারোরই খাবার খাওয়ার ইচ্ছে করবে না। আহ, টাকা, টাকার জন্য কী না করেছে সে। একবেলা খাবার জন্য, একটু ভালো খাওয়ার জন্য সে কেন সেদিন সেখানে গিয়েছিল। সে যদি সেদিন সেখানে না যেত তাহলে আজকের পরিস্থিতি ভিন্ন হতো। এখন তার কত টাকা, চাইলে কত দামি খাবার সে খেতে পারে, পরিবারকে খাওয়াতে পারে, কিন্তু কারো খাওয়ার মতো অবস্থা নেই। জীবনের একটা ছোট্ট ভুল সারা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে তার। খাবার খাবে না রিজভী আহমেদ পিছনে না তাকিয়ে বুঝতে পারে এইটা সাগরিকা, তার অর্ধাঙ্গিনী। সে সুখে দুঃখে বিপদে আপদে সর্বক্ষণ তার পাশে ছিল, আর আজ তাকেই সে কষ্ট দিয়েছে। তার কথা ভাবেও নি সে। কথাটা মনে হতেই আপনা আপনি মাথাটা নিচু হয়ে আসে তার। নিচু গলায় জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? খেয়েছি। জানোই তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আবার কারো মুখে কোনো কথা নেই। নীরবতা যে এতটা ভয়াবহ সে রিজভী ভালোভাবেই জানে। কিন্তু সাগরিকার আজকের নীরবতা সে মেনে নিতে পারছে না। সে চাইছে সাগরিকা তাকে প্রশ্ন করুক, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর অপেক্ষায় ছিল সে 17টা বছর ধরে। তোমার মনে আছে সেই দিনটির কথা, যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম? এক ঠোঙ্গা বাদাম ছাড়া আর কিছুই খাওয়াতে পারিনি তুমি আমাকে। মাকে বলে এসেছিলাম দুপুরে বান্ধবীর বাসায় গিয়ে খাবো, তাই না খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম। তোমার পকেটের অবস্থা তখন শূন্য। আমিও বুঝতে পেরেছিলাম আমার কাছে টাকা থাকলেও তোমার সম্মানে লাগবে বলে কিছু কিনে খেতে পারিনি, তবুও খুশি ছিলাম, কারণ তুমি আমার সাথে ছিলে। তোমাকে কখনোই বলিনি জানো তো। সেদিনের পর থেকে বাসায় খাবার খেতে গেলে খুব কম খাবার খাওয়ার চেষ্টা করতাম, কারণ জানতাম তোমার সাথে থাকতে গেলে আমার খাবারের কষ্ট করতে হবে। আবার পিনপতন নীরবতা। রিজভী মাথা নিচু করে আছে। সাগরিকা আবার বলল, বলো তো, আমাদের সমাজে কোন সম্পর্কটা স্বাভাবিক না? রিজভী আর চোখে সাগরিকার দিকে তাকালো, নিচেই গলায় জবাব দিল, অবৈধ সম্পর্ক। না, তাহলে কি, কোনটা স্বাভাবিক না? সৎ মায়ের সাথে তার বাচ্চাদের সম্পর্ক। রিজভী মাথা নিচু করে রইল। সাগরিকা আবার বলল, জানো তো, কোনো মেয়েই কিন্তু চায় না সে কারো সৎ মা হবে। কোনো মেয়েই না, কারণ আমাদের সমাজে সৎ মায়েদের ভালো চোখে দেখা হয় না। মা যেমনই হোক, মা তো মাই, সে সৎ হোক বা নিজের জন্মদাত্রী মা। মা বাচ্চাদের সুপথে আনার জন্য আধমরা করলেও কেউ বলার নেই, কিন্তু সৎ মা যদি একটা ফুলের টোকাও দেয় তাতেই সবার সমস্যা। ভুল বললাম? না, সাগরিকা ভুল বলেনি। সৎ মায়ের দেয়া কষ্ট আর কেউ না জানুক রিজভী ভালোভাবেই জানে। 7 বছর বয়সে মা মারা গেলে বাবা পরের বছরই তাকে দেখাশোনার জন্য একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে এনেছিলেন। প্রথম প্রথম সব ভালো গেলেও সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায়। সৎ মায়ের ছেলেটা হবার পর তো তার অস্তিত্বও ছিল না কারো কাছে ওই বাড়িতে। উঠতে বসতে যে যন্ত্রণা সে সহ্য করেছে, সেটা যেন কারো কপালে না জোটে। সে জানে সৎ মায়েরা ভালো হয় না, কিন্তু সে এটাও জানে সাগরিকা সবার থেকে আলাদা। মায়াকে সে ভালো না বাসলেও কষ্ট দিবে না। দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? মেয়ের বাবা মা টাকা পয়সার লোভে বউ মরা বাচ্চাওয়ালা অর্ধবয়স্ক এক লোকের কাছে কম বয়সী মেয়েদের বিয়ে দেয়। আবার বিয়ের সময় সবাই এটাও বলে দেয় বাচ্চা দেখাশোনার জন্যই মেয়েটাকে আনা হয়েছে, কোনো অযত্ন যেন না হয়। কুমারী মেয়েদের কত স্বপ্ন থাকে, বিয়ের পর স্বামীর হাত ধরে কোথাও ঘুরতে যাবে, রাত জেগে চন্দ্রবিলাস করবে, মাঝে মাঝে অভিমান করবে, স্বামী তার মান ভাঙাবে। কিন্তু এইসব মেয়েদের কপালে কি জোটে? সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার বানাও, তারপর বাচ্চার বাপের জন্য, পরিবারের সবার জন্য, তারপর কাজ আর কাজ। স্বামীর কাছে কেউ তার বিরুদ্ধে কথা বললেও সে মেয়েটাকেই দোষারোপ করবে। কেন? সে যে সৎ মা। ঠিক এই কারণেই তার উপর তো আছেই প্রতিবেশীরা। বাচ্চার সাথে একটু চোখ গরম করে কথা বললেও বলবে মা ডাইনি। আবার বেশি আদর করলেও বলবে নিজের সংসার গোছাও। পান থেকে চুন খসলেই কৈফিয়ত দিতে হবে সবাইকে। 1 মাসে শীত যায় না জানো তো। ওই সৎ মায়ের হাতেই একসময় ক্ষমতা আসে। তখন এত বছরে
তার উপর করা অন্যায়ের সব রাগ চলে যায় সেই মা মরা বাচ্চাটার উপর, কারণ তার জন্যই তাকে সবার গঞ্জনা সহ্য করতে হয়েছে একসময়। রিজভী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তারও মনে পড়েছে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে সবাই প্রথম দিকে এইভাবেই কথা শোনাতো, বিশেষ করে দাদি। বাবার চাইতে বয়সে অনেক ছোট ছিল সে। কত আর বয়স হবে তখন, 15 কি 16। রিজভির জন্য বাবার বাড়িতেও যেতে পারেনি সে। কিন্তু বিয়ের 6 বছর পর যখন দাদি বিছানায় পড়ে গেল, সংসারের চাবি তার হাতে আসলো। সেও ঠিক তাই করতে লাগলো। তখন থেকে রিজভির দুঃখের দিন শুরু। পাড়া প্রতিবেশীরা তখন কিছু বললে সৎমা উল্টো তাদের অনেক কথা শোনাতো। সৎমায়ের উপর রিজভির অনেক দিনের ক্ষোভ ছিল, রাগ ছিল। আজকে সাগরিকার কথাগুলো শুনে রাগগুলো যেন অভিমানে পরিণত হয়েছে। নিজের খারাপ লাগছে। তোমাকে এই কথাগুলো কেন বলছি বুঝতে পেরেছো? আমিও এখন কারো সৎমা, কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই ওর সাথে খারাপ ব্যবহার করব না, কিন্তু ভালোবাসাও আশা করো না আমার থেকে। রিজভী একটা দীর্ঘ শ্বাস ফেলল। সাগরিকা এবার ছলছল নয়নে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমার মধ্যে কিসের কমতি ছিল বলো তো, যার কারণে তুমি ওর মায়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলে? সাগরিকা, আমি জানি আমার কথাগুলো অবাস্তব শোনাবে, কিন্তু আমার ওর মায়ের সাথে কোনো সম্পর্ক কখনোই ছিল না। সাগরিকা এবার রাগে কান্না করতে গিয়েও হেসে ফেলল। পাগলের মতো হাসতে হাসতে লাগলো। তাহলে কি এখন এইটা বলছো যে এত বড় মেয়েটাকে আকাশ থেকে আল্লাহ টুপ করে দুনিয়াতে পাঠিয়েছে? বিশ্বাস করতাম যদি সে তোমার মতো দেখতে না হতো, কিন্তু তোমাদের দুজনকে দেখতে তো একেবারেই একই রকম। আমাকে কি তোমার পাগল মনে হয়? বাচ্চারা খেয়েছে? কথা ঘুরানোর প্রশ্নটা করে রিজভী, খেয়েছে। মায়াও খেয়েছে, এখন ঘুমাচ্ছে। আমাকে প্রশ্ন করবে না। প্রশ্ন করছো না কেন? কেন? আমি জানি তুমি বলবে না। বলার হলে 17 বছর আগেই বলতে। বলবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাইলেও বলতে পারবো না জানি, তাই জিজ্ঞেসও করবো না। আর কোনো দিন পর হয়তো তুমি নিজেই জানতে পারবে সব। শুধু একটাই অনুরোধ, এই কয়েকটা দিন আমার কাছেই থেকো, আমাকে ছেড়ে যেও না। সাগরিকা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভয় পাচ্ছ আমি চলে যাব ভেবে? না, যাব না, কখনোই যাব না। বাবার বাড়ি ছেড়ে রাতের আধারে সারা জীবনের জন্য তোমার কাছে এসেছিলাম। একবেলা খেলে 2 বেলা না খেয়ে থেকেছি। রাজকন্যা হয়ে জন্মেছিলাম। তোমাকে ভালোবেসে তোমার কুঁড়ে ঘরে এসে থেকেছি। কত কষ্ট করে এক কামরার ফ্ল্যাটে থেকেছি। তিল তিল করে টাকা জমিয়ে ফ্ল্যাট কিনেছি। এই ফ্ল্যাটটার অর্ধেক মালিক আমিও। দুঃখের সময় তোমার পাশে থেকেছি, তাহলে সুখের সময় কেন ছেড়ে যাব? তোমার কাছে চলে আসার জন্য বাবার মরার মুখটাও দেখতে পারিনি আমি। এবার তোমাকেও হারাবো নাকি? কখনোই না। যেখানে থেকে সারা জীবনের জন্য চলে এসেছি সেখানে আবার চলে যাব নাকি? কখনোই না। কথাগুলো বলে সাগরিকা ছাদ থেকে চলে যায়। রিজভী আহমেদ এর বেশ হালকা লাগে নিজেকে। যাক, এইবার আর সব কিছু থেকে তাকে পালিয়ে বেড়াতে হবে না। তার পরিবারকে হারানোর ভয় পেতে হবে না। মায়াকেও দূরে সরিয়ে রেখে কষ্ট পেতে হবে না। যাই হোক, সেও তো তারই মেয়ে, তার জীবনের প্রথম সন্তান। প্রথম বাবা ডাক শোনার অনুভূতি কথা সে ভুলবে কিভাবে? আজ রাতে ভালো ঘুম হয়নি। প্রথমত নতুন জায়গা, দ্বিতীয়ত ভয়। আজকে কিভাবে যেন সে অজ্ঞান হয়ে গেল। সারাদিনের অভুক্ততা আর ভয় থেকেই হয়তো। বাবা বলেছে কালকে আমাকে নতুন স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। সাবিহা সাব্বির যে স্কুলে পড়ে সেই স্কুলে। ওদের সাথেই নাকি স্কুলে যেতে হবে। সাব্বিরের সাথে আজকে একটু সখ্যতা গড়ে উঠলেও সাবিহার সাথে কোনো কথাই হয়নি। সে একবারও আমার কাছে আসেনি। না আসাটাই স্বাভাবিক। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তবে বাবার দ্বিতীয় স্ত্রীকে আমার খারাপ মনে হয়নি। কিন্তু সাবিহার নানু আর মামিকে ভালো লাগেনি। আমার সাথে কী রকমভাবে যেন কথা বলল, কেমন ঝাঁঝালো গলায়। কাছের মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে হলো ভীষণ। মনে পড়ল বাবা আমাকে যে মোবাইলটা দিয়েছে তার মাঝে নানির নাম্বার আছে। একবার মনে হলো নানিকে কল দেই। নানির নাম্বারে ডায়াল করেও কল ঢোকার আগ মুহূর্ত কেটে দিলাম। মনে হলো আমি কল দিলে নানি হয়তো আমার জন্য দুশ্চিন্তা করবে, ভাববে আমি ওইখানে ভালো নেই, আমার জন্য ওইখানের সবাই ভালো নেই। আবার নানিকে কল দিয়ে তাদের শুধু শুধু দুশ্চিন্তায় ফেলতে ইচ্ছে হলো না। খুব অস্থির লাগছিল, তাই
জানালা খুলে দিলাম। হু হু করে বাতাস আসতে লাগলো। বাইরে তাকিয়ে দেখলাম লাল নীল অনেক বাতি জ্বলছে। নিচের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম অনেক গাড়িও চলছে। এই শহরের মানুষদের কত কাজ, রাতেও কাজের শেষ নেই। এই শহরের মানুষেরও অভাব নেই, কিন্তু আমাকে ভালোবাসার জন্য মানুষের বড়ই অভাব। সেই রাতটা কিভাবে শেষ হয়েছে জানি না। ফজরের আজান হওয়ার সাথে সাথেই আবার ঘুমটা ভেঙে গেছে। অভ্যাস মতো ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছিলাম। দরজায় কড়া নাড়ার শব্দে উঠে গিয়ে দেখলাম বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, ঘুম ভালো হয়েছে মা? হুম। শোনো, তোমার তো সামনে বছরই পরীক্ষা, সময় তো বেশি নেই। এখনও রেজিস্ট্রেশন হয়নি তোমার আগে স্কুলে, তাই তোমাকে এত তাড়াতাড়ি এখানে আনতে পেরেছি। আমি এইখানের একটা স্কুলের সাথে তোমার ব্যাপারে আগেই কথা বলে রেখেছিলাম। আজকে আমরা যাব সেখানে ভর্তি করাতে তোমাকে। সাবিহা, সাব্বির এর সাথে তুমিও যাবে, সমস্যা হবে না তো? আমি মাথা নেড়ে না বললাম। আবার বাবা বলল, এই যা, স্কুলে তো যাবে, কিন্তু তোমার ব্যাগই তো কিনে আনা হয়নি, যাওয়ার সময় কিনে নিতে হবে। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের আবার মার্কেটেও যেতে হবে। বাবা, আমার ব্যাগ আছে, খাতা কলমও আছে, সমস্যা হবে না। আচ্ছা তাহলে আজকে থাক, আজ ওইগুলোই নিয়ে চলো। আজ রাতে না হয় আমি নতুন ব্যাগ কিনে এনে দিব তোমাকে। বাবা চলে গেলে আমার একটু ভালো লাগলো। এই বাসায় সারাক্ষণ থাকতে আমার কেমন দম বন্ধ লাগে। নতুন স্কুলে গেলে তো তবুও অনেকের সাথে মিশে ভালো লাগবে। আমার একা একা বসে থাকতে খারাপ লাগছিল। ভাবলাম একটু বের হব, বাবার কাছে যাব, কিন্তু তার আগেই সাব্বির আমার জন্য হাতে খাবারের প্লেট নিয়ে আসলো। 3টে রুটি আর একটা ডিম ভাজি। খাবারের পরিমাণ আমার জন্য অনেক বেশি, কিন্তু আমার খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। আমি কি সবার সাথে একসাথে খাওয়ার অধিকার রাখি না? চোখের কোণে আপনা আপনি পানি চলে এলো। আমি চোখ মুছে খেতে যাব তখন সাব্বির আমাকে বলল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি খাবার ভালো লাগেনি? আমারও ডিম ভালো লাগে না, আমার জ্যাম পাউরুটি ভালো লাগে, কিন্তু মা আমাকে খেতে দেয় না, বলে ওই সব নাকি ভালো না। তুমি কি জ্যাম পাউরুটি খাবে? আমার জন্য আছে, তোমাকে দিব। আমার ভীষণ ভালো লাগলো। যাক, কেউ তো আমার আছে, যে আমার জন্য কিছুটা হলেও ভাবে, যে আমার চোখের পানি দেখে নির্দ্বিধায় নিজের পছন্দের জিনিস আমাকে দিয়ে দিতে পারে। আমি হেসে বললাম, না, আমি জ্যাম পাউরুটি খাবো না, আমি রুটিই খাবো। আচ্ছা, তোমার মা কই? সে কোথায় থাকে? মুখে খাবার দিতে গিয়েও আবার থেমে গেলাম। গলা ভারী হয়ে আসলো। কান্না মাখা গলায় বললাম, আল্লাহর কাছে চলে গেছে সাব্বির। তুই তাহলে আমাদের সাথে যাবি না? এখানেই থাকবি? তোর বাচ্চারা এরকম একটা বাজে পরিবেশে বড় হবে, তাই চাস তুই? আমি যাওয়ার জন্য আসিনি মা, আমি এখানেই থাকবো। মৃত্যু ছাড়া আর কেউ আমাকে এইখান থেকে নিয়ে যেতে পারবে না। আজ মেয়েকে পাঠিয়ে দিয়েছি, কাল যদি তোর সতীন চলে আসে ওইখানে, তাহলে কি করবি? সাগরিকা সাব্বিরের টিফিন প্যাক করতে গিয়ে থমকে দাঁড়ায়। না, এমন কখনোই হবে না। সে জানে রিজভী আর যাই করুক না কেন, তার সংসারে অন্য কাউকে আনবে না। বাবা বারবার তাড়া দিচ্ছে সব কিছু নিয়ে বের হতে, কিন্তু আমি দেরি করে ফেলেছি। আমার স্কুল ব্যাগের ভিতরেও আমার কিছু ড্রেস ছিল, সেগুলো গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে। একটার ভিতর হাত দিতেই আমার মায়ের সেই ডায়েরিটা বেরিয়ে আসলো। মায়ের কথাগুলো মনে পড়ে গেল। সাব্বিরের মাকে এইটা দিতে হবে, কিন্তু এখন সময় নেই, তাই ড্রেসিং টেবিলের উপরে রেখেই বের হয়ে আসলাম। আমি বের হওয়ার পরপরই সাবিহাও বের হলো ওর রুম থেকে। আমাকে দেখে ভ্রু কুঁচকে ওর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উনি কোথায় যাচ্ছে? আমি থতমতো খেয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা উত্তর দিল, ওকে ও তোমার স্কুলে ভর্তি করিয়ে দিব। ও মুখ গোমরা করে বলল, উনি গেলে আমি যাব না। সবাই আমাকে জিজ্ঞেস করবে উনি কে। আমি কি বলবো সবাইকে? কেন, ও তোমার যা হয় তাই বলবে। বলবে তোমার বড় বোন, আর তুমি তো বোন ভালোবাসো। সাবিহা হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই ওর মা বলল, সাবিহা, এখন এইসব বলার সময় নয়, সবার দেরি হয়ে যাচ্ছে, তোমার বাবাকেও আবার অফিসে যেতে হবে, কথা বাড়িও না। কিন্তু মা, উনি। কোনো কিন্তু নয়, পরের কথা হবে, এখন যাও। আমার মন কিছুটা খারাপ হলেও গাড়িতে বসে অনেক ভালো লাগলো।
আমার বাবার একটা গাড়িও আছে তাহলে। সারা জীবনের স্বপ্ন ছিল বাবার সাথে স্কুলে যাব। আজ সেই স্বপ্ন পূরণ হলো। আমার ভাবতেই অনেক ভালো লাগছে, ইস যদি আগের স্কুলের বন্ধুরা এইটা দেখতে পেত।